আর্জেন্টাইন ক্লাব তারা হেরেছে ড্র করেছে আর্জেন্টাইন ক্লাব দুই আর্জেন্টাইনের গোল, এবং সেই দুই আর্জেন্টাইনকে আমরা বেশ ভালোভাবেই চিনি, ডি মারিয়া এবং ওতামেন্ডি। এটা ছিল আমার মনে হয় এবারের ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। 4টা গোল হয়েছে, 2টা রেড কার্ড দেখেছে এই ম্যাচে, যেই ম্যাচে 27 মিনিটের মধ্যে ম্যারেন্তিয়ান এবং বাতেগেলির গোলে এগিয়ে গিয়েছিল বোকা জুনিয়র্স, এবং এরপরে পেনাল্টি থেকে আনহেল দি মারিয়া গোল করেন। এরপরে বেলোত্তি তিনি সরাসরি রেড কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচের শেষ দিকে গিয়ে। একটা কর্নার কিক থেকে নিকোলাস ওতামেন্দির গ্ল্যান্সিং হেডার জালে জড়ালে বোকা জুনিয়র্সের বিপক্ষে 2-2 গোলের ড্র, অর্থাৎ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা। এই ম্যাচের টকিং পয়েন্ট অনেকগুলো আছে। ম্যাচ শেষে তাদের গোলকিপার মার্কেজিন, যাকে অনেক আর্জেন্টাইন সমর্থকেরা চিনবেন, লম্বা সময় তিনি আর্জেন্টিনার সাবস্টিটিউট বেঞ্চে কাটিয়েছেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি দাবি করছেন ওই পেনাল্টিটা তাদের দেওয়া হয় না, এবং ওই পেনাল্টিটা দেওয়া উচিত হয় নাই। রেফারির ওই পেনাল্টিটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন এই ম্যাচে যদি আপনি শুরুর দিকে আসেন, বোকা জুনিয়র্সের এডিনসন কাভানি ছিলেন না, ইনজুরির কারণে তিনি এই ম্যাচ খেলতে পারবেন না, এটা জানা ছিল সবার। অ্যান্ডার হেরেরা 2টো রেড কার্ডের কথা বলেছেন, আরেকটা রেড কার্ড সাইড বেঞ্চ থেকে হয়েছে। অ্যান্ডার হেরেরা ম্যাচের শুরু করলেন, এরপর তাকে উঠে যেতে হলো এবং তিনি সাইড বেঞ্চ থেকে একটা রেড কার্ড দেখলেন। মানে এক্স ম্যানচেস্টার ফুটবলার ডি মারিয়ার সাবেক টিমমেট। এটা একটা ছোটখাটো রিউনাইটেড হয়েছে কিন্তু আনহেল দি মারিয়া, অ্যান্ডার হেরেরা, ডি মারিয়া এবং হচ্ছে একই সঙ্গে এডিনসন কাভানি আলাদা আলাদা সময় তারা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, আর ডি মারিয়া আর কাভানি খেলেছেন একসাথে পিএসজিতে। যাই হোক, মজার গল্প হচ্ছে এই যে বোকা জুনিয়র্সের 2-0 গোলের লিড, তারা ভেবেছিল যে তারা চলে যাবে, থ্রু করবে, এবং এই গ্রুপটা তো কঠিন গ্রুপ, বায়ার্ন মিউনিখ সেখানে আছে। সেইখান থেকে স্পেশালি বাত্তালিয়ার গোলের পরে মানে নিশ্চিত যে বোকা জুনিয়র্স এই ম্যাচটা জিততে যাচ্ছে। এরপরে ওই পেনাল্টি যেটা, ওইটা নিয়ে একটা সংশয় যায়, কিন্তু আমার কাছে পেনাল্টি মনে হয়েছে। দেখেন ভিআরে যখন হচ্ছে গেল, আমরা যখন দেখলাম তখন মনেই হয়েছে এটা পেনাল্টি না, মানে ডিরেক্ট হিটটা যে কিন্তু থায়ের মধ্যেই লেগেছে, বলের আশপাশে সেই জিনিসটা ছিল না। এরপর যখন হচ্ছে আপনার বেলোত্তিকে রেড কার্ড দেখানো হলো, আপনি সেটাও খেয়াল করেন, হ্যাঁ, তখন কিন্তু সেটা হাই ফুটে প্রথমে দেখানো হলো ইয়েলো কার্ড, এরপর যে সেটা চেঞ্জ হয়ে রেড কার্ডে কনভার্ট হয়ে গেল। তো এই ম্যাচের লাস্টের দিকেও কিন্তু আমরা দেখলাম, যেখানে আপনার ফিগলি যখন তিনি রেড কার্ডটা দেখলেন, সেটাও কিন্তু অহেতুক একটা ফাউল। হ্যাঁ, ওইখানেও একটা মানে মেজাজ হারিয়ে রেড কার্ড দেখার একটা ব্যাপার। আর মাঠে তো বোকা জুনিয়র্সের সমর্থকেরা ভরিয়ে ফেলেছে, শুধুমাত্র মাঠ না, মাঠের আগে থেকেই মানে বোকা জুনিয়র্সের সমর্থকদের অনেকগুলো ক্লিপস আমি দেখছিলাম। তারা যা করেন তারা তাই করেছেন। তারা হতাশ হবেন যে ম্যাচটা তারা জিততে পারে নাই, এবং গোলটা করেছেন এমন দুজন যারা তাদের দেশের। যদিও দি মারিয়াকে পুরোটা সময় দুও দিয়ে গেছেন বোকা জুনিয়র্সের ফ্যানরা, একই সঙ্গে দুও খেয়েছেন নিকোলাস ওতামেন্দিও। বুঝেন, দুজন কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনার, কিন্তু এটা হচ্ছে আর্জেন্টিনার ক্লাব কালচারের জায়গা। এই যে রোজারিও সেন্ট্রালে আবার ফিরে যাবেন ডি মারিয়া এই টুর্নামেন্টটা শেষেই, এবং তখন বোকা জুনিয়র্সের ডিরেক্ট রাইভাল হবেন তিনি। ভেলেজ সার্চফিল্ডে খেলেছিলেন আপনার ওতামেন্দি, তিনি আবার বোকা জুনিয়র্সের এগেনস্টে গোল করেছেন, এবং তিনি কিন্তু সেলিব্রেট করছেন। তার দেশের ক্লাব তো কি হয়েছে, তিনি তো ওই ক্লাবের কেউ না, এটা জার্সিটা ম্যাটার করে, শার্টটা ম্যাটার করে, ক্লাব আরেক জায়গায়। তো এই কারণে এই ম্যাচের মানে আমেজটা আরো বেশি বেড়ে গেছে বলে অনেকের কাছে মনে হচ্ছে, আমার কাছে তাই মনে হচ্ছে। এবং এই গ্রুপ থেকে আসলে বায়ার্ন মিউনিখ একদিকে তো আপনার জিতে গেল 10-0 গোলে, এখন দেখা যাক যখন বায়ার্ন বোকার ম্যাচ হবে বা বায়ার্ন বেনফিকার ম্যাচ হবে, তখন এই গ্রুপটা মনে হয় বোকার নেক্সট অপোনেন্ট বায়ার্ন না, হ্যাঁ মনে হয়, সম্ভবত বায়ার্ন, এবং খুবই ট্রিকি। আমাদের কাছে পয়েন্ট টেবিল আছে এটার না, এটার পয়েন্ট টেবিল এখন পর্যন্ত পয়েন্ট টেবিল আমরা মুখে আসলে বলে দিতে পারি বায়ার্ন মিউনিখ তারা হচ্ছে সবার উপরে, কারণ তারা 10-0 গোলে অকল্যান্ড সিটিকে হারিয়ে দিয়েছিল। এরপর বেনফিকা এবং বোকা জুনিয়র্সের অবস্থান, দু দলেরই পয়েন্ট সমান। চেলসি 2-0 গোলে জিতেছে, এবং পেদ্রো নেতো গোল করেছেন। কোল পালমার অবশ্য খুব সুবিধা করতে পারলেন তেমনটা নয়, এলএএফসির বিপক্ষে পেদ্রো নেতোর গোলে এগিয়ে গিয়েছিল তারা। এরপরে গিয়ে এনজো ফার্নান্দেজ আর তিনি। দেখেন এই ম্যাচটা শুরু থেকেই হচ্ছে গিয়ে চেলসি বেশ গোছানো একটা ফুটবল খেলছিল। এলএএফসির ঘরের মাঠে খেলা হচ্ছে, ঘরের মাঠ মিন্স ঘরের নিজেদের দেশে তাদের খেলাটা হচ্ছিল, তবে সেখানে পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে চেলসি। দালেপের এই ম্যাচে প্রথমবারের মতো নামা হয়েছে, এবং তিনি দুর্দান্ত খেলেছেন ম্যাচটায়। আর চেলসির ম্যাচ স্ট্যাট, বল পজিশন সবকিছুই বলছে এলএএফসি কে কিভাবে তারা পুরো ম্যাচেই চেপে ধরে রেখেছিল। এলএএফসির হয়ে অলিভার জিরু তিনি এই ম্যাচটায় মাঠে নেমেছিলেন, তারপরও কোনো কাজ হয়নি। দেখেন এক্স চেলসি ফুটবলার, আপনি মনে হয় এই ম্যাচের চেলসি ফ্যানের মধ্যে টকিং পয়েন্ট একটাই বলবেন যে ডিল্যাপের ডেবিউ হলো ইপসউইচ থেকে আসার পরে, তিনি ভালো করলেন যে কটা মিনিট খেলেছেন। এইটাই হচ্ছে গিয়ে চেলসির হচ্ছে গিয়ে এই ম্যাচের একটা পাওয়া। এনজো ফার্নান্দেজ পরে নেমেছিলেন, এনজো ফার্নান্দেজ নেমে গোলটা করলেন, এবং এনজো ফার্নান্দেজের গোলটা যেভাবে আসলে বানিয়ে দেয়া হলো দেলেপের কাছ থেকে,
দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং শুরু থেকে আমি দেখছিলাম যে জিনিসটা হয়, চেলসির আপনার অ্যাটাকিং গিয়ারটা অন থাকে, গোলের সুযোগ তারা প্রচুর ক্রিয়েট করে, কিন্তু আলটিমেটলি হচ্ছে গিয়ে তাদের গোল স্কোরিং এর নাম্বারটা অনেক কম থাকে। এই ম্যাচেও যদি আপনি দেখেন নিকোলাস জ্যাকসন এবং হচ্ছে মাদুয়াকে যেভাবে স্টার্ট করলো, আরো গোল তাদের আসার কথা ছিল। এখন কথা হচ্ছে যে জ্যাকসনের জায়গাটা নিতে পারবেন কিনা ডেল্যাপের ছেলে ডেল্যাপ, দেখা যাক, সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু এই গ্রুপের স্ট্যান্ডিংটা আমাদের ভিতরে বোধহয় ক্লাব বিশ্বকাপের আরেকটু উন্মাদনা বাড়াতে পারে। এই গ্রুপে ফ্লামেঙ্গো আছে এবং ফ্লামেঙ্গো এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে। চেলসি আছে 2 নম্বরে, পরের ম্যাচই চেলসির বিপক্ষে ফ্লামেঙ্গোর। এবং ফ্ল্যামেঙ্গো তারা এসপেরেন্সের এগেনস্টে জিতে গেছে 2-0 গোলে। ফ্ল্যামেঙ্গোর সেই ম্যাচে আমরা প্রচুর সমর্থক দেখেছি, যেটা ছিল চেলসি এলএএফসির ম্যাচের পুরোপুরি উল্টো। এই গ্রুপ থেকে 2টা দল যাবে, যেহেতু ফ্ল্যামেঙ্গো এবং চেলসি তার একটা ভালো স্টার্ট করেছে, আমরা ধরে নিতে পারি এই 2টা দল হয়তোবা রাউন্ড অফ 16-এ যেতে পারে এই গ্রুপ থেকে। ফিলিপে লুইস, তার এগেনস্টে এনজো মারেস্কার খেলা দেখাটা একটা দুর্দান্ত ব্যাপার হবে। এবং ফিলিপে লুইসের ব্রাজিলিয়ান লিগে প্লাস ওখানকার মহাদেশীয় টুর্নামেন্টের রেকর্ড খুবই ভালো। ধরা হচ্ছে পটেনশিয়ালি ব্রাজিলের সবচেয়ে ট্যালেন্টেড কোচ তিনি হতে যাচ্ছেন, যেহেতু ডিয়েগো সিমিওনের হাতে তার কোচিংয়ের হাতে খড়ি হয়েছে। এবং ব্রাজিলিয়ান কোচের আধিক্য কিন্তু রিসেন্টলি একটু কমেছে, মানে তরুণ কোচের, সেই হিসেবে ফিলিপে লুইসের দিকে বোধহয় আমার মনে হয় ফ্লামেঙ্গোর চেয়েও ইউরোপের লোকজনের বেশি বা আমাদেরও বেশি থাকবে যে কোচ আসলে কেমন করেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.